আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলে উল্লেখ করেন তিনি। সন্ধ্যায় রাষ্ট্রীয় ভবন যমুনায় কূটনৈতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের প্রতি আহ্বান জানান। সরকার প্রধান বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশে। স্টেশনে স্টেশনে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়। বিভিন্ন ডিপোর বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরি করে তেল মজুদের অভিযোগ তুলছেন গ্রাহকরা। মেহেরপুরের ফুয়েল স্টেশনগুলো থেকে যানবাহনের পাশাপাশি ড্রামে করে তেল মজুত করছেন অনেক ক্রেতা। খুলনা ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় সাতক্ষীরার পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোটরসাইকেল প্রতি সর্বোচ্চ ৩০০ টাকার তেল বিক্রির ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গাজীপুরের কালিয়াকৈরে বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় পেট্রোল বিক্রি বন্ধ রাখার অভিযোগে পলাশ ফিলিং স্টেশনকে ২০,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এদিকে সীমান্ত পথে তেল পাচার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন 55 বিজিবি। খুবই নাজেহাল হয়ে যাচ্ছে। আর আজকে দাও তো তেল নিচ্ছে, আগামী কাল পরশু বা এর পরে আর পাবো কিনা। আর এ পর্যন্ত সাতক্ষীরায় এরকম ভিড় সিরিয়ালে এখনো পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি। হঠাৎ করে এরকম ভিড় হচ্ছে কেন বুঝতেছেন? আবার ৩০০ টাকার বেশি তেল দিচ্ছে না। অপর্যাপ্ত তেল পাওয়ার কারণে আমরা প্রত্যেকে একটা কোটা করে দিয়েছি ৩০০ টাকা করে, যেন সবাই তেলটা নিতে পারে, কেউ যেন অসন্তুষ্ট না হয়। দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে নরসিংদীর পলাশের ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বুধবার বিকেল থেকে সরকারি নির্দেশনার প্রেক্ষিতে এ কারখানার সার উৎপাদন বন্ধ করা হয় বলে জানান কারখানার মহাব্যবস্থাপক মোহাম্মদ ফখরুল আলম। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম এ সার কারখানায় উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ২,৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলে জানান কারখানার প্রশাসনিক কর্মকর্তারা। জ্বালানি তেল নিয়ে তৈরি হওয়া অস্থিরতা নিয়ন্ত্রণে মাঠে নামলেন মন্ত্রী। পেট্রোল পাম্পে গিয়ে পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে প্রয়োজনের বেশি তেল না নেওয়ার পরামর্শ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে ৫টি শর্তসহ পরিবহন ভেদে জ্বালানি বিক্রির পরিমাণ নির্ধারণ করে তেল ক্রয়ের নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন রুদুর রফিক। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দেশের পরিবহন খাতে। শুক্রবার ছুটির দিন হওয়ার পরেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করছেন চালকরা। এখন ২০০ টাকার উপরে তেল দিচ্ছে নাকি পাম্পে? গাজীপুর তেল পায় নাই, টঙ্গী স্টেশনের তেল পায় নাই, এয়ারপোর্ট পায় নাই, পরে ইউটার্নে এই খিলকে দেশে দাঁড়াইছি। কেউ কেউ বলছেন ভবিষ্যতে জ্বালানির দাম বাড়তে পারে বা সরবরাহ কমে যেতে পারে, এই আশঙ্কায় আগেভাগেই তেল নিচ্ছেন তারা। কেউ কেউ তেল নিয়ে বাসা নামাইতে এসে আবার নিতেছে। সরকারের তরফ থেকে কোনো ঘোষণা আসার আগে আমরা সংকট বানায় ফেলাইছি। তেল দিবে না এটা বলে না, কিন্তু অনেক সিরিয়াল অন্য কিছু এসে তেল পাওয়া যাচ্ছে না। পাম্পের মালিকরা বলছেন পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকা সত্ত্বেও চালকদের অতিরিক্ত চাহিদা এবং মজুদের কারণেই কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে আমরা তেল পাচ্ছি না। পরশুদিন এক গাড়ি তেল দিয়েছে, কালকে সেল হয়ে গেছে। আর গতকাল পাঠাইছি ১৩,৫০০ অকটেন তেল দেয়, সারাদিন বসায় রেখে আমাদের তেল দেওয়া হয় নাই।
এদিকে মাঠের প্রকৃত চিত্র দেখতে রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় অতিরিক্ত তেল ক্রয় ও বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবহন অনুযায়ী জ্বালানি বিক্রির নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়, যেখানে দৈনিক ট্রিপ প্রতি মোটরসাইকেলের জন্য 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, জিপ ও মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ ও লোকাল বাস 70 থেকে 80 লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাকের জন্য 200 থেকে 220 লিটার জ্বালানি সরবরাহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও জ্বালানি ক্রয়ের জন্য প্রতিবার তেল ক্রয়ের আগে পূর্বের রসিদ প্রদর্শন করা সহ 5টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফকে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, পাটজাত পণ্যের গুরুত্ব বেড়েছে, এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে হবে। রাষ্ট্রপতি আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ। জনগণের ভোটে নির্বাচিত সরকার আপনাদের পাশেই আছে। জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানী ওসমানী মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার 12 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে 2 দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় রীতি, বিল, বাজেট ও স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই এই আয়োজন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দলের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে সকাল 10:15টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগেই আসেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাগণ। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনও করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন তিনি। প্রথম সেশনের কর্মশালায় অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সংসদের চিফ হুইপ ও হুইপগণ। ছিলেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও। বিকেল 4:30টায় প্রথম দিনের কর্মশালা শেষে নিজের দায়িত্বের কথা তুলে ধরেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পার্লামেন্ট সম্পর্কিত বিষয়ে কার্যক্রম কাজে কেন্দ্রবিন্দু করা, এই দেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সে বিষয়ে অনেক দায়িত্ব আছে। এর আগে দুপুরে সাংবাদিকদের কাছে কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদ সদস্যদেরকে আরও বেশি বিশেষজ্ঞ বানিয়ে, সদস্যদের বিশেষজ্ঞ বানা অথবা বিশেষজ্ঞ সদস্য তৈরি করার মধ্য দিয়ে জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনথেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। সেই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি আহ্বান করেছেন যে তিনি সহ যারা নবীন সদস্য হয়েছেন এবং যারা প্রবীণ সবাই একসাথে আমরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে কিছু আমরা শিখি, এই প্রোগ্রামটা করব। সেটা আজকে শুরু হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাবটি ইতিবাচক হিসেবে দেখা উচিত বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলেন সংসদে রাষ্ট্রপতির ভাষণের বিষয় নিয়েও। জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে, সুতরাং সেই মতে আমরা যাব।
2 দিনের কর্মশালায় শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকালের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সাংসদরা অংশ নেবেন। শামীম চৌধুরী, RTV, ঢাকা। আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে প্রভাবিত করার চেষ্টা করছে বিএনপি। সংবিধানে এই সরকারও ছিল না, এই প্রধানমন্ত্রীও ছিল না। তাহলে জুলাই সনদ বাস্তবায়নে আপত্তি কেন? বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ভোটাররা সারাদিন ভোট দিলেও ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি এবং ফলাফল ঘোষণার সময় ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবি করেন গোলাম পরওয়ার। আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে আপনি ফায়ার করার চেষ্টা করছেন। যার জন্য যেটুক কাজে লাগে সংবিধানে সেইটুক তার কাছে ভালো। সংবিধানে শপথ নাই, সংবিধানে কি নির্বাচনটা ছিল? সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল? তো আপনি কেন এই অন্তর্বর্তীকালীন নির্বাচন সংবিধানেই যদি না থাকে, তা যদি না করেন, তো আপনার গণভোট যদি বাতিল করতে রিট করেন, তাহলে তো পার্লামেন্টের তো একই দশা হয়। এইসব কথা বলে একটা জগাখিচুড়ি করার দরকার নাই। এবার ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইরানে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। গালফ অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এ পরিস্থিতির মধ্যেই ইরানকে কঠোর বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান তিনি। বিশ্লেষকরা বলছেন, চলমান এই সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে তা মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যেই দেশটিকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইরান আত্মসমর্পণ না করলে কোনো ধরনের সমঝোতা বা চুক্তির সুযোগ নেই। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প আরও জানান, ইরানের আত্মসমর্পণের পর নতুন গ্রহণযোগ্য ইরানি নেতাদের নিয়ে দেশ পুনর্গঠনে সাহায্য করবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, মধ্যস্থতার যে কোনো উদ্যোগের আগে শত্রুপক্ষকে জবাবদিহি করতে হবে, যারা ইরানের জনগণকে অবমূল্যায়ন করে এ সংঘাতের সূচনা করেছে। যুদ্ধের 7ম দিনেও ইরানের বিভিন্ন এলাকায় একাধিক বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রয়েছে। পাল্টা জবাবে উপসাগরীয় বিভিন্ন দেশকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যদিও ইরানের হামলা আকাশেই প্রতিহতের দাবি করেছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলার মুখে পড়েছে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব। এদিকে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ে সহ দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন শহরে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। চলমান যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি। সতর্ক করে তিনি বলেন, এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে বড় ধাক্কা দিতে পারে, কারণ কয়েক সপ্তাহের মধ্যেই উপসাগরীয় জ্বালানি রপ্তানিকারক দেশগুলো উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধরত পক্ষগুলোর প্রতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে এ আগুন নিভিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। And I call for an immediate cessation of hostilities. ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বিস্তৃত আকার নিচ্ছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চল, লেবানন ও ইরাকের কুর্দিস্তান পর্যন্ত। নিরাপত্তা ঝুঁকির মুখে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে আজারবাইজান। আর ইরানে টানা 6 দিন ধরে চলছে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ইরানকে লক্ষ্য করে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলার পর থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। নতুন করে পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে সংঘাত ছড়িয়ে পড়ছে অঞ্চল জুড়ে।
লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই। তিনি জানান, নোভিচিত, খাদের, সারাইন আল ফাউকা ও সারাইন আল তাহতা সহ কয়েকটি গ্রামে শিগগিরই সামরিক অভিযান চালাতে পারে ইসরায়েল। নিরাপত্তার জন্য স্থানীয়দের উত্তরের দিকে সরে যাওয়ার আহ্বানও জানান তিনি। এদিকে কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, স্থল বাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন দিয়ে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। এই হামলা আরও চলবে বলেও জানিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা পরিষদের সদস্য আলী আকবর আহমাদিয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দমন না করা হলে সেখানে ব্যাপক হামলা চালাতে পারে তেহরান। তার দাবি, এখনো পর্যন্ত ইরান শুধু মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকেই লক্ষ্যবস্তু করেছে। এদিকে ইরান কার্যত ডিজিটাল অন্ধকারে ডুবে আছে। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, টানা 6 দিন ধরে দেশটিতে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। দেশটিতে ইন্টারনেট সংযোগ নেমে এসেছে মাত্র 1%। যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। ক্রেমলিন জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি সম্পদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বে তেল ও তরলীকৃত গ্যাস সরবরাহের প্রায় 1/5 হুমকির মুখে পড়েছে। এদিকে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ইরান থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে আজারবাইজান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ জানিয়েছেন, তেহরানে অবস্থিত দূতাবাস ও তাবরিজে কনসুলেট থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। এর আগে আজারবাইজানের সীমান্তে ইরানি ড্রোন প্রবেশ করে কয়েকজন আহত হওয়ার অভিযোগ উঠেছিল, যদিও তা অস্বীকার করেছে তেহরান। অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, এই অস্বাভাবিক পরিস্থিতি অঞ্চলটির জন্য এখন নতুন স্বাভাবিক বিষয় পরিণত হয়েছে। বিনয়ামিন, RTV। ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চট্টগ্রামের সন্দ্বীপের জাহেদ নামে এক বাংলাদেশ প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েতের মরু অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে প্রবাসী জীবন কাটাচ্ছিলেন এবং সেখানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর মার্কেটগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। আলোকসজ্জা ও নতুন পোশাকের রঙিন প্রদর্শনী ঈদের আমেজকে আরও প্রাণবন্ত করে তুলছে। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে রাজধানীর মার্কেট, শপিং মল, বিপণী বিতান ও বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে জমে উঠেছে ঈদের কেনাবেচা। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে এসব বিপণী কেন্দ্র। দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ইফতারের পর থেকেই শপিং মলগুলোতে বাড়ছে বেচাকেনা। বিক্রেতারা বলছেন, দেশি পোশাকের পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় পোশাকের চাহিদাও বেশি। সুপার ডুপার হিট হিসাবে পাকিস্তানি থ্রি পিসগুলো সবচেয়ে সুপার ডুপার হিট হয়েছে। ইন্ডিয়ান কিছু ড্রেস আছে, বোম্বে ড্রেস, এগুলো হিট আছে। মধ্যবিত্ত যে ফ্যামিলি, ওটার ভিতরে অনেক বেশি জুতার প্রাইস, জামার প্রাইস পড়ে যায়। এদের সবসময় দাম বেশি থাকে। আমাদের চেনা কিছু রিজনেবল, কিছু জায়গায় আবার অস্বাভাবিক দাম চায়, ভ্যারি তো করছে। শিশুরাও বাবা মায়ের সঙ্গে এসেছেন ঈদের নতুন পোশাক কিনতে। দোকানগুলোতে শিশুদের জন্য বাহারি ডিজাইন ও রঙের পোশাকের সমাহার দেখা গেছে। অ্যাভেলেবেল ওয়েস্টার্ন ড্রেস আর বাচ্চাদের হট প্যান্টের ড্রেস, ফ্রক, এগুলো অ্যাভেলেবেল কাস্টমার চাহিদা আছে। ঈদটা এখন ট্রান্সফার হয়ে গেছে আমাদের বাচ্চাদের উপর, সো এখন আনন্দটা আরো ডাবল হয়ে গেছে। পোশাকের পাশাপাশি পছন্দসই জুতা, প্রসাধনী ও অন্যান্য অনুষঙ্গ কিনতেও ভিড় করছেন ক্রেতারা। হাসান মাহমুদ, RTV, ঢাকা। 40 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে স্ত্রী পুত্র সহ সাবেক সচিব ও বিডার সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ খায়রুল ইসলাম মান্নানের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। সংস্থার মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান জানিয়েছেন, খায়রুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান মিমের নামে মেঘমালা ইন্টারন্যাশনাল লিমিটেড এবং তার ছেলে মোরসালিন ইসলাম সৌরদ্বীপের নামে মেঘমালা এস্টেট লিমিটেডের নামে
কাগজে কলমে নাম সর্বস্ব কোম্পানি প্রতিষ্ঠা করে। পরে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 2012 সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির গুলশান শাখা থেকে প্রতিটি প্রতিষ্ঠানের নামে 20 কোটি টাকা করে মোট 40 কোটি টাকা ঋণ গ্রহণ করেন। এছাড়া বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে মানি লন্ডারিং করে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।